আসসালামু আলাইকুম। আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব গতির সমীকরণ। ঠিক আছে? তো গতির সমীকরণ জানার আগে আমাদেরকে 5টা রাশির ব্যাপারে জানতে হয়। যেই 5টা রাশির প্রত্যেকটাকে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে কভার করছি। তোমরা চাইলে আমাদের চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখতে পারো, আমরা এই 5টা রাশির ডিটেইলে প্রত্যেকটা রাশি ধরে ধরে কভার করা হয়েছে। তো এখন এই 5টা রাশি আসলে কি কি? এই যে 5টা রাশি, যেই 5টা রাশি আমাদের গতির সমীকরণের জন্য লাগবে, সেই 5টা রাশিকে আমরা বলি সুভাত, SUVAT। ঠিক আছে? কি কি এরা? এস মানে কি? এস হচ্ছে আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? আদি এবং শেষ বিন্দুর মধ্যকার সরল রৈখিক দূরত্ব। ইউ কি? ইউ হচ্ছে আদি বেগ। কোনো একটা বস্তু কোন বেগ নিয়ে চলা শুরু করে সেই জিনিসটাই হচ্ছে আমার ইউ বা আদি বেগ। অর্থাৎ কোনো একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে চলা শুরু করে তাহলে ইউ এর মান 0। কোনো একটা বস্তু যদি কোনো একটা নির্দিষ্ট আদিবেগ নিয়ে চলা শুরু করে সেই আদিবেগটা তখন ক্যালকুলেট হবে। ভি কি? শেষ বেগ। কোনো একটা বস্তু সার্টেইন একটা টাইম ধরে চললো, ধরো একটা গাড়ি চলতেছে, সেই গাড়িটা 10 সেকেন্ড চলার পরে কতটুকু বেগ অর্জন করলো, এটাই হচ্ছে শেষ বেগ। ক্লিয়ার? এ কি? এ হচ্ছে ত্বরণ। ত্বরণ কি? আমরা গত লেকচারেই পড়ছি, ত্বরণ হচ্ছে কোনো বস্তুর প্রতি সেকেন্ডে বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হার, এই পরিবর্তনটা বৃদ্ধিও হইতে পারে, হ্রাসও হইতে পারে। যদি বৃদ্ধি হয় পরিবর্তনটা তাহলে আমরা বলি ধনাত্মক ত্বরণ বা শুধু ত্বরণ, আর যদি হ্রাস হয় তাহলে আমরা সেটাকে বলি মন্দন। তাই না? লাস্ট রাশিটা কি আমাদের? টি, সময়। অর্থাৎ একটা বস্তু, যে বস্তুর গতি আমরা ক্যালকুলেট করতেছি, সেই বস্তুটা কতটুকু সময় ধরে চলতেছে বা কতটুকু সময়ের জন্য আমরা গতিটা ক্যালকুলেট করতে চাই। ওকে? এই 5টা রাশি আমরা জানলে আমরা এই 5টা রাশি থেকে 4টা সমীকরণ পাবো। কিসের সমীকরণ? গতির সমীকরণ। এই 4টা সমীকরণ দিয়ে আমরা কোনো একটা বস্তুর গতি ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে? 4টা সমীকরণ কি? প্রথম সমীকরণটা আমরা দেখব, কোনো একটা বস্তু যদি সমবেগে চলে। কোনো একটা বস্তু যদি কিভাবে চলে? কোনো একটা বস্তু যদি সমবেগে চলে, কোনো একটা বস্তুর বেগ যদি সমবেগ হয়, তাহলে সেই বস্তুর গতিটা কেমন হবে? সমবেগ মানে কি? সমবেগ মানে আমার যে বেগটা থাকবে বস্তুর, সেটা কি হবে? সেটা কনস্ট্যান্ট হবে। এবং আমার বস্তুর মধ্যে ত্বরণের পরিমাণ কত হবে? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই দুইটা কন্ডিশন যদি থাকে, অর্থাৎ একটা বস্তুর বেগ কনস্ট্যান্ট অথবা বস্তুর ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাকচুয়ালি দুইটা একই কথা। অর্থাৎ ত্বরণ 0 হইলেই বেগ কনস্ট্যান্ট হইতে পারে। ত্বরণ যদি 0 না হয় তাহলে কিন্তু কখনোই বেগ কনস্ট্যান্ট হয় না। কেন? কারণ ত্বরণ মানেই বেগের হ্রাস বা বৃদ্ধির হার। তাহলে ত্বরণ থাকলে বেগের হ্রাস হবে বা বৃদ্ধি হবে। অতএব যখন ত্বরণ 0 হবে ওই সময়ই একমাত্র বেগ কনস্ট্যান্ট হইতে পারবে। তাহলে যদি আমার প্রশ্নে বলা হয় ত্বরণের পরিমাণ 0 অথবা বেগের পরিমাণ কনস্ট্যান্ট, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব S ইজ ইকুয়ালস টু ভিটি। অর্থাৎ কোনো একটি বস্তুর সরণ এস সরণ হবে, সে যদি একটা বস্তু ভি বেগ নিয়ে টি সময় ধরে চলে, তার সরণের পরিমাণ হবে এস। ওকে? এটা কার ক্ষেত্রে? সমবেগের সূত্র। এখন চলো, আমার তো বস্তু সমবেগে থাকবে না সব সময়, ইভেন ম্যাক্সিমাম কেসেই আমার বস্তু সমবেগে থাকবে না। কিভাবে থাকবে? বস্তুর মধ্যে একটা ত্বরণ থাকবে। আমরা ধরে নিলাম বস্তুর মধ্যে ত্বরণ আছে হচ্ছে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে বস্তুর মধ্যে ত্বরণ। এবং আমরা ধরে নিলাম বস্তুটা ইউ আদিবেগ নিয়ে চলতেছিল, বস্তুটা ইউ আদিবেগে চলা শুরু করছিল। আমরা ধরে নিছি বস্তুর ত্বরণ কতটুকু ছিল? এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুটা ইউ আদিবেগে চলতেছিল এবং আমরা ধরে নিলাম বস্তুটা টি সময় ধরে চলতেছিল। কতটুকু সময় ধরে চলতেছিল? টি সময় ধরে চলতেছিল। এই 3টা কন্ডিশন যদি আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এই বস্তুটা, যেই বস্তুটা এ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতেছে, ইউ আদিবেগ নিয়ে চলা শুরু করছিল এবং টি সময় ধরে চলতেছে, তার শেষ বেগ হবে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। ওকে? এটা হবে ওই বস্তুর শেষ বেগ। এবং সেই বস্তুর আমরা যদি সরণ বের করতে চাই, সরণটা হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবং আমি যদি চাই এই বস্তুর শেষ বেগের আরেকটা সূত্র দেখতে, এখানে দেখো আমরা যে শেষ বেগটা বস্তুটার বের করতেছি, বের করা হচ্ছে আদিবেগ, ত্বরণ এবং সময়ের উপর ডিপেন্ড করে। এখন ধরো একটা প্রশ্নে আমার আদিবেগ দেয়া আছে, ত্বরণ দেয়া আছে, সময় দেয়া নাই, কিন্তু সরণটা আমার বলে দিছে, বা আমি ডিফারেন্ট একটা কেস থেকে সরণটা পেয়ে গেছি, বস্তুর সরণ হয়েছে এতটুকু, আদিবেগ আছে, ত্বরণ আছে, সেটা রিলেট করে আমাদের আরও একটা সূত্র আছে, দ্যাট ইজ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এই 3টা সূত্রকে আমরা বলি গতির সমীকরণ যখন বস্তুর মধ্যে ত্বরণ থাকবে। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্রের প্রত্যেকটাতে 4টা করে রাশি আছে। ঠিক আছে? এই সূত্রটাতে দেখো ভি, ইউ, এ অ্যান্ড টি, 4টা রাশি। শেষ বেগ, আদিবেগ, ত্বরণ এবং সময়, 4টা রাশি। এই সূত্রে দেখো সরণ, আদিবেগ, সময়, ত্বরণ, 4টা রাশি। এই সূত্রে দেখো শেষ বেগ, আদিবেগ, ত্বরণ এবং সরণ, 4টা রাশি। প্রত্যেকটা সূত্রেই কয়টা করে রাশি আছে? প্রত্যেকটা সূত্রেই 4টা করে রাশি আছে, 4টি রাশি
আছে। এবং এই 4টা রাশির মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা যদি যে কোনো 3টা রাশির মান জানি, আমরা যদি 3টি জানা রাশি থাকে, ঠিক আছে, 3টি যদি জানা রাশি থাকে আমার ওই 4টার মধ্যে না, আমার এই যে 5টা রাশি আছে, যেই 5টা রাশি দিয়ে আমরা বলছি গতির সমীকরণ ব্যাখ্যা করব, এই 5টার মধ্যে যে কোনো 3টা যদি আমার রাশি জানা থাকে, ঠিক আছে, এই সূত্রগুলোতে 4টা করে রাশি আছে, বাট আমার সমীকরণ গতির সমীকরণের জন্য রাশি কয়টা? 5টা। তো এই 5টা রাশির মধ্যে আমি যদি 3টা রাশি জানি, তাহলে আমি বাকি 2টা রাশির মান বের করে ফেলতে পারবো। কিভাবে? ইউজিং দিজ ইকুয়েশনস। আমি 5টা রাশির মধ্যে গতির সমীকরণের জন্য যে এসেনশিয়াল 5টা রাশি আছে, কী কী? সরণ, আদিবেগ, শেষবেগ, ত্বরণ এবং সময়। গতির সমীকরণের জন্য এসেনশিয়াল এই 5টা রাশির মধ্যে যে কোনো 3টা রাশির মান জানলে বাকি 2টা রাশি আমি এই সূত্রগুলো ইউজ করে বের করে ফেলতে পারবো। এটা আমরা আরও ডিটেইলে ম্যাথ করার ক্ষেত্রে দেখব। তো এটা গেল আমাদের গতির সমীকরণ। কেমন গতির সমীকরণ? রৈখিক গতির সমীকরণ। এই যে আমি এখানে যে সমীকরণগুলো লিখছি বা এই সমীকরণটা লিখছি, এই সবগুলাই কোন গতির ক্ষেত্রে প্রযোজ্য? এই সবগুলাই প্রযোজ্য হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে। যে কোনো বস্তুর গতি যদি রৈখিক হয়, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। এখন বস্তুর গতি কি শুধুই রৈখিক হয়? না, বস্তুর গতি তো শুধু রৈখিক হয় না, বস্তু তো উপর থেকেও পড়তে পারে, তাই না? যেমন একটা আপেল গাছ থেকে নিচে পড়ে, বা একটা ক্রিকেট বলকে ছুঁড়ে দিলে সেটাও নিচে পড়ে। তো আপেল যখন গাছ থেকে নিচে পড়তেছে, তার মানে একটা বস্তু উপরে, গাছের সাথে যখন আপেলটা আটকে ছিল সে তো স্থির ছিল, স্থির অবস্থান থেকে পড়ে যাচ্ছে, এটা একটা কন্ডিশন হইতে পারে। আবার তোমরা যখন মাঠে ক্রিকেট খেলো, ধরো একটা বল তুমি উপরে ছুঁড়ে দিলা, সেই বলটা আবার নিচে ফেরত আসবে, তার মানে এই যে ছুঁড়ে যখন দিছো, এটাও একটা কেস হইতে পারে। তাহলে আমরা একটা কেস দেখলাম রৈখিক গতির সমীকরণ। এর পরবর্তীতে আমাদের আরও 2টা কেস আছে। কি কি? একটা হচ্ছে পরন্ত বস্তুর কিছু সমীকরণ, যেমন আপেল যদি গাছ থেকে পড়ে যায় সেরকম কোনো কিছু, সেরকম কোনো কন্ডিশন, বা তুমি তোমার বাসার ছাদ থেকে একটা পাথর ফেলে দিছো বা একটা বল ফেলে দিছো, এটা একটা কন্ডিশন। দেখি পরন্ত বস্তু, অর্থাৎ যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে পড়তে থাকে, যেখানে বস্তুর আদিবেগ শূন্য, তাহলে সেই বস্তুর সমীকরণ কিছু আসতে পারে। আরেকটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ, যেমন ক্রিকেট বলটাকে যদি উপরে ছুঁড়ে মারো, তাহলে কি হচ্ছে? বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ কেমন হবে? এই 2টা জিনিস আমরা গতির সমীকরণের আন্ডারেই পড়ব। তাহলে চলো আমরা এখন একটু দেখি যে আমাদের পরন্ত বস্তুর সমীকরণ কেমন হবে এবং আমাদের নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ কেমন হবে। এখন খেয়াল করো, একটা বস্তু যখন উপর থেকে পড়বে, আমরা আগে কার জন্য সমীকরণগুলো পড়ব? ফার্স্টে আমরা দেখব পরন্ত বস্তু, ঠিক আছে? পরন্ত বস্তু, কোনো একটা বস্তু যখন উপর থেকে পড়বে, ওকে, কোনো একটা বস্তু যখন উপর থেকে পড়বে, তার উপরে কি কাজ করবে? তার উপরে একটা ত্বরণ কাজ করবে। কোন ত্বরণটা কাজ করবে? তার উপরে কাজ করবে একমাত্র অভিকর্ষজ ত্বরণ, রাইট? কোনো একটা বস্তু যখন উপর থেকে পড়বে, তখন আমরা কি বলছি? আমরা জাস্ট বস্তুটাকে ছেড়ে দিব, বস্তুটাকে কোনো আদিবেগ আমরা দিব না, বস্তুটাকে কি করব না? আদিবেগ দিব না। তাহলে বস্তুটা জাস্ট আমরা ছেড়ে দিব, এটা পরন্ত বস্তু। তুমি আদিবেগ দিতেও পারো, তুমি ধরো বস্তুটাকে ছুঁড়ে ফেললা, আমরা ধরলাম, তুমি আদিবেগ দাও বা না দাও, দুই ক্ষেত্রেই বস্তুটা ছেড়ে দেওয়ার পরে, একবার বস্তুটাকে ছেড়ে দেওয়ার পরে উপর থেকে, তার উপরে কোন বল কাজ করবে? একমাত্র অভিকর্ষ বল। এর বাইরে আর কোনো বল কি কাজ করবে? আর কোনো বল কাজ করবে না, কারণ আমরা আইডিয়াল সিনারিওতে বাতাসের বাধাটাকে উপেক্ষা করি। তাহলে ওই বস্তুকে যখন আমরা উপর থেকে ছেড়ে দিব, সেটা হোক ইনিশিয়াল ভেলোসিটি 0 দিয়ে ছেড়ে দিলাম, অথবা কোনো একটা আদিবেগ দিয়ে ছেড়ে দিলাম, অর্থাৎ আমি ছুঁড়ে ফেললাম, দুই ক্ষেত্রেই কি হবে? বস্তুটার উপর একমাত্র ক্রিয়াশীল বল হবে অভিকর্ষজ বল। এবং এই অভিকর্ষজ বলের জন্য একমাত্র ক্রিয়াশীল ত্বরণটা কি? অভিকর্ষজ ত্বরণ। বস্তুর উপরে একমাত্র ক্রিয়াশীল বলটা কি? অভিকর্ষ বল, যেটাকে আমরা Fg দ্বারা রিপ্রেজেন্ট করি। এবং এই Fg এর কারণে বস্তুর উপরে যে ত্বরণটা হবে সেটা কি? সেটা হচ্ছে g বা অভিকর্ষজ ত্বরণ। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 9.8 ms ইনভার্স 2। ওকে, তাহলে এই বস্তুর ক্ষেত্রে কি হবে? আমরা কি বলছি যে গতির সমীকরণগুলো যেগুলো ছিল, সেই সমীকরণগুলো আমরা একটু এখানে লিখে ফেলি। কি কি সমীকরণ দেখছি? v = u + at, v² = u² + 2as, and s = ut + ½ a t²। এই যে 3টা সমীকরণ আমরা দেখছি, এই সমীকরণগুলোতে এই যে a, এটা আমার ত্বরণ ত্বরণ ত্বরণ, এবং এই ত্বরণের জায়গায় এখন কি আসতেছে? ত্বরণের জায়গায় আসতেছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই সূত্রগুলোতে আমরা a কে রিপ্লেস করব কি দিয়ে? আমরা এখানে লিখি একটু, আমরা এই সূত্রগুলোতে a কে রিপ্লেস করব g দ্বারা। এবং আমরা কি করব দেখো, এই বস্তুর ক্ষেত্রে, এই সূত্রগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? সরণের জন্য s টার্মটা ইউজ করছি। এই সূত্রগুলো যেহেতু রৈখিক গতির ছিল, রৈখিক সরণকে আমরা ডিসপ্লেসমেন্ট বা s দ্বারা রিপ্রেজেন্ট করি। এখন আমার যে পরন্ত বস্তু, সেটার সরণটা কি? উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচে, এটাকে উল্লম্ব সরণ। তাহলে এইটাকে আমরা বোঝার সুবিধার্থে h দ্বারা ইউজ করি। কি দ্বারা ইউজ করি? h দ্বারা। তাহলে আমরা s কে এবার কি করব? h দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে কিচ্ছু না, জাস্ট এই তোমার রৈখিক গতির সমীকরণে যদি a কে g দিয়ে রিপ্লেস করো
এবং এসকে এইচ দিয়ে রিপ্লেস করো, তাহলে যে নতুন তিনটা সূত্র পাবা ওই তিনটাই হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ। তাহলে কি পাবো? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh অ্যান্ড এইচ ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই তো চলে গেল আমাদের পরন্ত বস্তুর সমীকরণ। আরেকটা কি বলছিলাম কেস? নিক্ষিপ্ত বস্তুর কেস, অর্থাৎ তুমি যখন ক্রিকেট বলটা ছুড়ে দিচ্ছ তার গতি কেমন হবে সেটাও তো আমাদের জানা দরকার। সেটা কোন কেস? নিক্ষিপ্ত বস্তু। ঠিক আছে, কেমন বস্তু? নিক্ষিপ্ত বস্তু। তবে খেয়াল রাখতে হবে এই যে নিক্ষিপ্ত বস্তু, এই বস্তুটাকে শুধু আমরা যে সূত্রগুলো এখন দেখাবো এই সূত্রগুলো শুধু বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করলেই কাজে লাগবে। কখন কাজে লাগবে? বস্তুকে যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, অর্থাৎ আমার নিক্ষেপ অ্যাঙ্গেল যখন একদম 90 ডিগ্রি, অভিলম্ব আমার নিক্ষেপের অ্যাঙ্গেল কি একদম 90 ডিগ্রি। আমার যদি নিক্ষেপে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই বস্তুটা নিক্ষিপ্ত বস্তুর সূত্রে পড়বে না, তখন সেটা প্রাসের সূত্রে পড়বে, যেটা আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে পড়বো। আপাতত এসএসসি লেভেলে তোমাদের প্রাস নাই, তোমাদের কি আছে? শুধু নিক্ষিপ্ত বস্তু। তার মানে কোনো একটা বস্তুকে যদি আমি সোজা উপরের দিকে ছুড়ে দেই তাহলে তার গতি কেমন হবে সেটা আমরা এই জায়গায় দেখব। এখন কোনো একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে ছুড়ে দেই তাহলে তার উপরেও বস্তুটা আমার হাত থেকে চলে যাওয়ার পরে একমাত্র ক্রিয়াশীল বল কোনটা? একমাত্র ক্রিয়াশীল বল হচ্ছে অভিকর্ষ বল। এবং তাহলে একমাত্র ক্রিয়াশীল ত্বরণ কোনটা? অভিকর্ষ ত্বরণ 9.8 ms ইনভার্স 2। তাহলে এখানেও আমরা এই সূত্রের ত্বরণগুলোকে কী করব? জি দিয়ে রিপ্লেস করব। বাট এখানে আরেকটা বিষয় আছে। একটা বস্তু দেখো, ধরো এটা হচ্ছে আমার ভূমি অবস্থা, এই জায়গা থেকে আমি একটা ক্রিকেট বলকে নিক্ষেপ করব। আমি যখন বলটাকে নিক্ষেপ করব তাহলে বস্তুর আদিবেগ যেটা থাকবে তার দিক বা বেগের দিক কী হবে? এই আদিবেগকে যদি আমি ইউ ধরি, ইউ এর দিকটা আমি ধরলাম, ইউ যেটা থাকবে তাকে আমি প্লাস ধরলাম, তাহলে উপরের দিকটাকে আমি কি ধরে নিলাম? প্লাস। কিন্তু অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করবে? অভিকর্ষ ত্বরণ অবভিয়াসলি নিচের দিকে কাজ করবে। তাহলে আমি যদি বেগকে প্লাস ধরি আমার অভিকর্ষ ত্বরণকে কী ধরতে হবে? মাইনাস ধরতে হবে। বেগকে যখন প্লাস ধরবো অভিকর্ষ ত্বরণকে মাইনাস ধরতে হবে। কেন? কারণ বেগ উপরের দিকে এবং অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, দুইটা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। এবং আমরা জানি বেগ এবং ত্বরণ দুইটাই কি রাশি? ভেক্টর রাশি। তার মানে এই দুইটা রাশিরই কি আছে? দিক আছে। তাহলে দুই রাশিরই যেহেতু দিক আছে এবং দুইজন পরস্পর বিপরীতে কাজ করতেছে, তাহলে একটার দিক পজিটিভ হইলে আরেকটার দিক কী হবে? নেগেটিভ হবে। দ্যাটস ওয়াই আমরা বেগের দিক পজিটিভ ধরছি, অভিকর্ষ ত্বরণের দিক নেগেটিভ ধরছি। তার মানে এখন আমরা এই সূত্রে এই যে এই পরন্ত বস্তু আমাদের পরন্ত বস্তুর সূত্রগুলো ছিল, এই সূত্র থেকেও চিন্তা করতে পারো বা এখান থেকেও চিন্তা করতে পারো। আমি পরন্ত বস্তুর সাথে অ্যাসোসিয়েট করে দিলাম, বা এখান থেকে যে কোনো জায়গা থেকে তুমি বলতে পারো। তাহলে আমরা যদি বলি আগের প্রথম জায়গা থেকে, অর্থাৎ রৈখিক গতির সমীকরণে আমরা যদি এ কে এবার মাইনাস জি দ্বারা রিপ্লেস করি, কী দ্বারা রিপ্লেস করব? মাইনাস জি দ্বারা। কেন মাইনাস? কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং বেগের দিক পরস্পর বিপরীত। এবং আমরা যদি এসকে আবারও এইচ দ্বারা রিপ্লেস করি, কারণ যে সরণটা সেটা তো উল্লম্ব সরণ, উপরে আর নিচে সরণ ভার্টিক্যাল। তাহলে এই জন্য এই দুইটা কাজ যদি আমরা করি সেই ক্ষেত্রে নতুন যে সমীকরণ তিনটা পাবো সেটা হবে আমার কি? নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। কি কি পাবো তাহলে আমরা বসাই ফেলি, চলো। ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস জি ইন্টু টি। তাহলে এটা কি হবে? ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। দেন বাকিগুলো আমি একবারই লিখি। ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, জি এর সামনে মাইনাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, অ্যান্ড এস ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এই তো আমরা তাহলে কি কি শিখলাম? আমরা গতির সমীকরণ দেখলাম। কয়টা গতি? 3 ধরনের গতি। একটা হচ্ছে বস্তুর রৈখিক গতি, এবং রৈখিক গতিতে কি ছিল? বস্তু সমবেগে চলতে পারে, অর্থাৎ ত্বরণ শূন্য হইতে পারে এবং ত্বরণ থাকতে পারে। ত্বরণ শূন্য হইলে কি সূত্র ইউজ করবো? এস ইকুয়াল টু ভিটি। ত্বরণ শূন্য না হইলে এই তিনটা সূত্র। তারপরে আমরা কি দেখলাম? পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্রে আমরা কি করছি? ত্বরণকে আমরা নর্মাল যে ত্বরণ ছিল, নর্মালি আমরা একটা গাড়ি যখন চালাবো তখন ত্বরণের পরিমাণ চেঞ্জ হইতে পারে, কিন্তু একটা বস্তু যখন উপর থেকে পড়বে তার উপরে একমাত্র বল কোনটা কাজ করবে? অভিকর্ষ বল। তার একমাত্র ত্বরণ কোনটা? অভিকর্ষ ত্বরণ। দ্যাটস ওয়াই আমরা এ কে জি দ্বারা রিপ্লেস করছি এবং সরণকে, যেহেতু এটা উল্লম্ব সরণ, এইচ বা হাইট দ্বারা রিপ্লেস করছি, এবং সেভাবে আমরা যে তিনটা সমীকরণ পাইছি এই তিনটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর সমীকরণ। ঠিক একইভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু বস্তুটা ছুড়ে দিচ্ছি তাহলে তার বেগের দিক এবং ত্বরণের দিক বিপরীত হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই জায়গায় এ কে মাইনাস জি দিয়ে রিপ্লেস করতেছি এবং বাকি সব পরন্ত বস্তুর মতো। তাহলে সূত্রের মাঝখানে জাস্ট একটা করে মাইনাস চলে আসছে। এটাই হয়েছে পরন্ত বস্তুর সূত্র এবং নিক্ষিপ্ত বস্তুর সূত্র। এখন তোমাদের মধ্যে যদি কারো প্রশ্ন থাকে যে আচ্ছা আমরা তো রৈখিক গতির ক্ষেত্রে সমবেগের একটা অংশ দেখছি বা এমন একটা অংশ দেখছি যে জায়গায় ত্বরণের পরিমাণ কত ছিল? 0 ছিল, তাহলে আমরা পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুতে এরকম কোনো অংশ কেন দেখতেছি না? সমবেগের কোনো অংশ কেন দেখতেছি না? কারণ তুমি দেখো, তুমি যখন একটা বস্তুকে ফেলে দিবা বা একটা বস্তুকে ছুঁড়ে দিবা,
অলওয়েজ পৃথিবী সেই বস্তুকে নিজের দিকে টানবে, কারণ আমরা জানি পৃথিবীর সকল বস্তুকে নিজের দিকে টানে। কোন বলে টানে? অভিকর্ষ বলে টানে। তার মানে আমি যখন কোনো বস্তুকে ছুঁড়ে দিব বা কোনো বস্তুকে ফেলে দিব, অলওয়েজ তার ভিতরে একটা ত্বরণ থাকবে যেটা অভিকর্ষ ত্বরণ। এবং আমাদের সমবেগের শর্তটা কি ছিল? সমবেগ হইতে হইলে শর্ত হচ্ছে সেই জায়গায় কোনো ত্বরণ থাকা যাবে না, বাট আমার কোনো বস্তু নিক্ষেপ করলে বা ছুঁড়ে ফেললে সেই বস্তুতে ত্বরণ থাকবে। দ্যাটস ওয়াই এখানে সমবেগের কোনো কেস নাই। ওকে, তো আমাদের আজকের আলোচনা এতটুকুই। আল্লাহ হাফেজ।